আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 11 এর ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমরা দ্বিতীয় লেকচার এ উপস্থিত হয়েছি। আজ আমরা ডিরিচলের এই উপপাদ্যের সাহায্যে একটা ম্যাথ দেখব। ঠিক আছে? তো আজকে কি দেখব যে উদাহরণ নাম্বার 3 ডিরিচলের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 প্লাস z ডিভাইডেড বাই c টু দি পাওয়ার 2 ও ডিভাইডেড বাই 3 ইকুয়াল 1 ঘনবস্তুর আয়তন 1 ঘনবস্তুর আয়তন কি হবে 4 ডিভাইডেড বাই 35 এ পাই এ বি সি ঘন একর। এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে? তাহলে একটা ডিডি সলিডের উপপাদ্য আমাদের দেওয়া আছে। তাহলে এটাকে আমরা এখন সমাধান করি। প্রথমে এটাকে ধরে নিব। ঠিক আছে? এখন ধরে নিব কি কি প্রথম অংশ যেটা আমাদের মূল যে মানটা দেওয়া আছে। আর যারা আমাদের পেইড বেসে যুক্ত হতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চেক করে নিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকেও কিনতে পারেন। সবাই ভালো করে দেখে নেবেন, অথবা ফেসবুক পেজের মাধ্যমে নিতে পারেন। আচ্ছা, তাহলে প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটা ইকুয়াল L1 ঘন বস্তুটি প্রথম অষ্টাংশের আয়তন। প্রথম অষ্টাংশের আয়তনটা কি? এটার থেকে আমরা লিখতে পারি প্রথম অষ্টাংশের আয়তনটা ট্রিপল ইন্টিগ্রাল ডিএক্স ডিওয়াই ডিজেড, যেখানে 0 লেস দ্যান এক্স ডিভাইডেড বাই এ বলতে এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 3 প্লাস, মানে এখানে যে মানটা আছে সেই মানটা তুলে নিলাম, কারণ এটার শর্তটা কি লেস দ্যান ইকুয়াল 1। ঠিক আছে? তাহলে সুতরাং প্রদত্ত ঘনবস্তুর সম্পূর্ণ আয়তনটা কি হবে? সম্পূর্ণ আয়তনটা হচ্ছে ভি ইকুয়াল 8, কেন অষ্টম অংশের আয়তন। ঠিক আছে? অষ্টম অংশের আয়তনটা হচ্ছিল 8, যার কারণে 8 ট্রিপল ইন্টিগ্রাল ডিএক্স ডিওয়াই ডিজেড, এই যে মানটা গেলেন আমরা এখানে ব্যবহার করে দিলাম। এটা 1 নম্বর সমীকরণ। এখন আমাদের কি এই যে মানগুলো আমরা দেওয়া আছে যে 0 লেস দ্যান এক্স ডিভাইডেড বাই এ টু টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 এ প্লাস এ যে ওয়াই ডিভাইডেড বাই বি 2 ডিভাইডেড বাই 3 এ প্লাস জেড ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 লেস দেন ইকুয়াল 1, এই যে মানটা দেওয়া আছে সেটা আমরা এখানে তুলে নিলাম এখানে দিয়া। এখন আমাদের প্রথম কাজ, এই যে প্রথম অংশটা এটা ইকুয়াল x1 ধরে নেব। ঠিক আছে? এটা ইকুয়াল x2 ধরে নেব, এটা ইকুয়াল x3 ধরে নেব। ঠিক আছে? এই মানগুলো আমরা ধরে নিলাম। নেওয়ার পরে কি করতেছি, এটা যা আছে স্থির রাখলাম। এই পাওয়ারটা যদি অপোজিটে পার করে দিই তাহলে কিন্তু পাওয়ারটা ডিভাইডেড আকারে থাকতেছে। তাহলে 2 ডিভাইডেড বাই 3 অপোজিটে গেলে 3 ডিভাইডেড বাই 2 মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এক্স রাখলাম, এখানে এ যদি অপার পার করে দিই তাহলে এখানে গুণে এ ভাগে আছে, অপার দিলে গুণে হবে। তাহলে এ এক্স 1 3 ডিভাইডেড বাই 2। এখন যদি এটাকে যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করি এক্সের সাপেক্ষে তাহলে কি হয় তাহলে এখানে এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 হয়। তাহলে এটা ইকুয়াল এ তো স্থির, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এই পাওয়ারটা সামনে আসে, এই পাওয়ারটা সামনে আসলো x1 আর পাওয়ার থেকে 1 কমে যাচ্ছে, তাহলে পাওয়ার -1, আর এখানে dx1 ডিভাইডেড বাই dx, হ্যাঁ dx থাকতেছে। এখন এই dxটা সামনে নিয়ে চলে আসলাম, তাহলে dx এর সামনে নিয়ে আসলে উপরে থাকতেছে কি এই 3a ডিভাইডেড বাই 2 আর x, আর এখানে যদি লসাগু করি তাহলে 1 ডিভাইডেড বাই 2 আর dx1 dx1 মান থাকতেছে। এই সেম ভাবে এটাও একইভাবে করা হয়েছে, এটাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তাহলে এখানে dy 3b ডিভাইডেড বাই 2x 2 টু দি পাওয়ার হাফ dx2। ঠিক আছে? এখানে সেম z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, d এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়। ঠিক আছে? এটা আপনারা সবাই পারবেন, যার কারণে আমরা বিস্তারিত আলোচনা করছি। এখন 1 নম্বর সমীকরণ কি? 1 নম্বর সমীকরণ v ইকুয়াল 8 ট্রিপল ইন্টিগ্রাল dx dy dz। এখন dx এর মানটা কি? এই মানটা ব্যবহার করলাম এখানে। ঠিক আছে? আর এই dx1টা সাইডে লিখলাম। এখন কি হচ্ছে dy, এই dyটা মান এখানে ব্যবহার করলাম, আর dx2 পরে লিখলাম। এখন dz, এই dzটা কি? এই dzটা এই মানটা আমরা লিখলাম, আর dx3টা পরে লিখলাম। তাহলে এই ট্রিপল ইন্টিগ্রাল লিখলাম। এখন আচ্ছা, এখন আমাদের মূলটা কাজ কি? এখানে 3, এখানে 3, তাহলে 3 3 9, আর এই 3 নং 27, আর এ বি সি এর কনস্ট্যান্ট ভ্যালু এখানে রাখলাম, আর নিচে আছে 2 2 2, তাহলে 8 হয়, 8টা আমরা লিখলাম। এখানে কি আছে x1 টু দি পাওয়ার আর হাফ, এখানে x টু দি পাওয়ার হাফ, x3 টু দি পাওয়ার আর হাফ। ঠিক আছে? এখানেও হাফ হচ্ছে, এখানে 3 লিখেছি আমরা, 1 ডিভাইডেড বাই 2 হয়। ঠিক আছে? এখানে
dx1 dx2 আর dx3 লিখলাম। তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে সামনে নিয়ে আসলাম, আর 8 আর 8 কাটা গেলে তখন এই কনস্ট্যান্ট ভ্যালুটা স্থির থাকতেছে। এটা যা আছে তাই ব্যবহার করলাম। এখন আমরা কি করব, ও যে 3/2 - 1, এই 3/2 - 1টা কি হয়েছে, আমরা যদি 3/2 এটা আমরা ধরে নিয়েছি 3/2 - 1, এটাকে যদি আমরা একটু লসাগু করি তাহলে কি হয়, 2 যদি লসাগু হয় 3 - 2, তাহলে কি আসতেছে এখানে 1/2 আসতেছে। তাহলে উপরের 1/2 মিলতেছে না, যার কারণে এটাকে মিলানোর জন্য 3/2 - 1 লিখলাম। এই সেম ভাবে এখানে 3/2 - 1, এখানে 3/2 - 1, এখানে dx1, এখানে dx2 dx3 ব্যবহার করলাম। এখন আমরা ডিরিচলের উপপাদ্য ব্যবহার করব। এখন ডিরিচলের উপপাদ্যটা কি ছিল, এই যে ডিরিচলের উপপাদ্য, এটা কিন্তু আমাদের বইতে দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু ডট ডট দেওয়া নাই, কিন্তু মূল মানটা দেওয়া আছে, যার কারণে আমরা এখান থেকে লিখতে পারি রুট ও L1 মানে পাওয়ারটা লিখতে পারি। এখানে রুট টু রুট বলতে এটা হচ্ছিল গামা, L1 গামা L2 ও ডট ডট গামা LN, ঠিক আছে, আর ডিভাইডেড বাই এখানে গামা 1 প্লাস L1 প্লাস L2 প্লাস ডট ডট LN থাকতেছে, ঠিক আছে। এই মানে এসব পাওয়ারটা আমরা এখানে লিখছি, যার কারণে আমরা এখান থেকে লিখতেছি গামা পাওয়ারটা কি আছে, 3/2 মানে প্রথম পাওয়ারটা, ঠিক আছে, 3/2, এখানেও 3/2, এই যে সেম ভাবে এখানে L1টা লিখছিলাম, ঠিক আছে, এভাবে এই তিনটা মান লিখলাম। নিচে কি আছে, আর নিচে গামা দেওয়ার পরে 1, তারপর L1 বলতে 3/2, এখানেও 3/2, মানে এক কথায় L2 L3 LN পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে যা আছে তাই থাকলো। এখানে আমরা একটা সূত্র জানি যে গামা গামা এন, এটাকে আমরা এন ধরে নিলাম, যে গামা থাকলে এটাকে আমরা এটাকে এন ধরে নিলাম। গামা এন ইকুয়াল কি লেখা যায়, n-1 ইন্টু গামা n-1, ঠিক আছে, এটা লেখা যায়, যার কারণে আমরা 3/2 - 1 গামা 3/2 - 1 লিখলাম, ঠিক আছে, গুণ দিলাম। এটাকে আবার সেম ভাবে 3/2 - 1 গামা 3/2 - 1, সেম ভাবে এটাকে 3/2 - 1 এখানেও গামা 3/2 - 1 ব্যবহার করলাম। এক কথায় সেম ভাবে নিচে আমরা লসাগু করলাম, লসাগু 2 হয়, 2 + 3 + 3 হচ্ছে। আচ্ছা, এখানে যা আছে তাই ব্যবহার করলাম। এখানে যদি একটু ক্যালকুলেশন 1/2, এখানেও 1/2 হচ্ছে, তাহলে এখানেও ক্যালকুলেশন 1/2, এখানেও 1/2, এখানে 1/2, 1/2, আর গামা তো থেকে যাচ্ছে। আর এটাকে একটু ক্যালকুলেশন করি 11/2 11/2 আসতেছে, ঠিক আছে, নিচে। আর এখানে কি এবিসি 27 এবিসি থাকতেছে। এখন আমরা একটা মান জানি যে গামা 1/2 ইকুয়াল রুট পাই, এটুকু আমাদের সূত্র, ঠিক আছে। এটা ক্যালকুলাস 1 বইয়ে খুবই ভালোভাবে বিস্তারিত আলোচনা করা ছিল, আমরা সেখানে পড়েছি। আচ্ছা, এখানে গামা 1/2 ইকুয়াল রুট পাই লেখা যায়, তার কারণে আমরা এখানে রুট পাই লিখছি, এখানে রুট পাই, এখানেও রুট পাই, আর এখানে 1/2 তো থাকতেছে। এখন এটাকে আমরা কি করছি, তাহলে 11/2 - 1 এক কথায় যে এন এর সূত্র দ্বারা, ঠিক আছে, এন এর সূত্র দ্বারা করতেছি, তাহলে 11/2 এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 9/2 হয়, তাহলে 9/2 - 1 তাহলে হয় 7/2 হয়, এটাকে একটু ক্যালকুলেশন করলে তাহলে 7/2 - 1, মানে এটি আরও অনেক লাইন করা যেত, কিন্তু আমরা এখানে না করে একবারে সেটা ক্যালকুলেশন করছি 3/2 - 1, আর এর পরে হচ্ছিল গামা 1/2 - 1 থাকতেছে। এখন এটাকে আমরা একটু যদি ক্যালকুলেশন করি তাহলে এটাকে 9/2 7/2 5/2, এখানে 3/2, আর এখানে আসছে 1/2, এখানে গামা 1/2 আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা গামা 3/2 হতো, এখানে 3/2 - 1 হচ্ছে, তাহলে 1/2 হয়। তাহলে এখানে যা আছে তাই ব্যবহার করলাম। এখানে কি আছে, 2 এর উপর কিউব বলতে 8 হয়, আর এখানে রুট পাই যদি ক্যালকুলেশন করি তাহলে পাই রুট পাই যদি কিউব করা হয় তাহলে পাই √3 হয়। এই পাই √3 হয়, এর আগে একটু ক্লাসে দেখাইছি আমরা, স্যার একবার দেখাই। এই যে রুট পায়ের উপর কিউব, এই পায়ের উপর কিউব বলতে কি বোঝায়, 3টা রুট পাই আছে, ঠিক আছে। তাহলে এটা দুইটার পরিবর্তনে কি লেখা যায়, রুট পায়ের উপর স্কোয়ার ইন্টু রুট পাই, স্কোয়ারের রুটে কাটা গেলে কি হয়, পাই রুট পাই। এই রুট পাইটা আমরা এখানে লিখলাম। আর নিচে কি আসতেছে, দুইটা এই উপরের অংশ গুণ করলে 945, আর নিচে আসতেছে 32,
আর এখানে 1/2 এর ভ্যালুটা হচ্ছে রুট পাই। আচ্ছা, তাহলে এই রুট পাই কাটা গেল, তাহলে কি আসতেছে? এটাকে স্থির রাখলাম, তাহলে 1/8 পাইতে থাকতেছে। এটা হচ্ছে গুণ আছে, এপারে ভাগ আছে, ওটাকে উপরে যেটা তুলে দিলে তাহলে এই 32 উপরে চলে যায়, আর এটা 945 নিচে নামে আসে। তাহলে একটু কাটাকাটি করে 8 দিয়ে যদি 32 কাটি, 4 আসতে 32 উপরে 4 হচ্ছে, তাহলে 27 দিয়ে যদি কাটি তাহলে 35 হয়। এই 35টা আমরা নিচে লিখবো, আর উপরে কি আসতেছে? এই 4 এই পাই আর এ বি সি ঘন একক। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আমাদের কাছ থেকে কোর্স নিতে পারেন। খুবই সামান্য মূল্যে আমরা কোর্সগুলো দিয়ে যাচ্ছি। আর যারা বিস্তারিত দেখতে চান তারা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট আছে www.homeworkshikha.blogspot.com, আমাদের ওয়েবসাইট চেক করে ভিজিট করে সেখানেও আমাদের কোর্স সম্পর্কে জানতে পারবেন। সেখান থেকে পরামর্শ নিতে পারেন। আর আমাদের যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।